আমি বর্তমানে বিডন স্ট্রিটে থাকি এবং 2020 সালে প্রথম আমি একটি আরবিএল এর ক্রেডিট কার্ড আমাদের কোম্পানি অফার করেছিল আমার সিভিল স্কোর দেখে। সেখানে আমি ক্রেডিট কার্ডটি তাদের নিই, কারণ বর্তমানে আমার একটা কথা বলার আছে যে আমাদের যেটা ইনকাম সোর্স রয়েছে প্রাইভেট ফার্মে, বিশেষ করে সেখানেতে যে টাকা আমরা ইনকাম করছি সেই টাকা দিয়ে হয়তো আমাদের টোটাল যে নিডগুলো থাকে সেই নিডগুলো কমপ্লিট করা সম্ভব হয় না। তার জন্য আমরা কিছু লোন বা কিছু ক্রেডিট কার্ড আমরা নিয়ে থাকি। কিন্তু প্রবলেমটা হয় তখন যখন এই পেমেন্ট যেটা থাকছে সেই পেমেন্টটা আমরা যদি তাদের পুরো টাকাটা একবারে শোধ করে দিই তাহলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যদি কোনো কারণে আমরা এই পুরো টাকাটা ধরুন শোধ করতে না পারি, অর্থাৎ মিনিমাম অ্যামাউন্ট যেটা ব্যাংক অফার করে দিয়ে দেওয়ার জন্য, সেই মিনিমাম অ্যামাউন্ট যদি আমরা কোনো কারণে ওদেরকে পে করি এবং সেটা দীর্ঘদিন করতেই থাকি কোনোরকমভাবে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার যেটা অ্যাভেলেবেল ক্রেডিট লিমিট রয়েছে সেই অ্যাভেলেবেল ক্রেডিট লিমিটের কোনো চেঞ্জেস হচ্ছে না, অর্থাৎ পুরো টাকাটাই ব্যাংকের ইন্টারেস্টের আন্ডারে চলে যায়। এবারে আমরা বাঁচার জন্য কি করি, যাতে ব্যাংক থেকে কল না করে বা বাড়িতে কোনো এজেন্ট না পাঠায়, যাতে আমাদের মান সম্মানের কোনো হানি না হয়, সেই জন্য আমরা ব্যাংকে ইএমআইটা দিয়ে দিই। এবার প্রবলেমটা যখন ইনকাম সোর্সের দিকে আস্তে আস্তে গিয়ে ধাক্কা দেয়, যখন আপনার ইনকাম সোর্সটা কোনো কারণে ধরুন জব লসের জন্য আপনার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেল, বা সামাও কিছুর জন্য হেলথ ইস্যুর জন্য হয়তো আপনার ইনকাম সোর্সে কোনো রকমভাবে ধাক্কা পেয়েছে, সেখানের ক্ষেত্রে কিন্তু একটি সবচেয়ে বড় মুশকিল এই যে টাকাটা যখন কেউ পে করবে, ঠিক আছে, সেই ইনকাম সোর্সটা তো বন্ধ তার। এবার তখন সে কি করছে, তখন সে কি কিন্তু কোনো লোন, সেটা অ্যাপ লোনই হতে পারে বা কোনো ব্যাংক লোন হতে পারে, সেটা কিন্তু সে ধরুন নিচ্ছে ওই মুহূর্তে পরিস্থিতিটাকে কাটিয়ে ওঠার জন্য। এরকম আমি 2-3টে ব্যাংক এবং এনবিএফসি থেকে এই ক্রেডিট কার্ডের টাকা মেটানোর জন্য লোনের ট্র্যাপের মধ্যে পড়ে যাই, এবং সেখান থেকে আস্তে আস্তে আমি কিন্তু বুঝতে পারি যে এই লোনের ইএমআই এবং ক্রেডিট কার্ডের যে টাকাগুলো আমাকে দিতে হচ্ছে, এটা কিন্তু আমার ইনকাম সোর্সের থেকে অনেকটা বেশি। মানে ইনস্ট্যান্টলি আমি আপনাদেরকে বলতে পারি আমার ইনকামের থেকে প্রায় দ্বিগুণ আমার ইএমআই যাচ্ছে। এইবারে যখন আমার ইনকামের থেকে আস্তে আস্তে এই ইএমআইগুলো বাড়তে শুরু করছে অ্যাজ পার সিভিল রিপোর্ট, তখন কিন্তু একটা না একটা সময় গিয়ে মানুষের ধাক্কা খেতে বাধ্য, যেখানেতে আপনাকে ফার্দার আর কোম্পানি কিন্তু কোনো কারণে লোন অফার করবে না। তার কারণ আপনার অ্যাজ পার সিভিল রিপোর্ট যখন আপনার চেক করবে এতগুলো লোন অলরেডি রয়েছে, যেখানে আপনার ইনকাম সোর্সটাই ধরুন 15,000, আপনাকে দিতে হচ্ছে হয়তো 30,000 ইএমআই, সেখানে ব্যাংক কিন্তু আপনাকে আর ইএমআইটা অ্যাভেল করতে পারবে না। এইবারে যখন এই লোনটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন তো মানুষটা একটা প্রেশারের মধ্যে অটোমেটিক্যালি পড়ে যাবে, কেননা তার তো ইএমআইগুলো কনস্ট্যান্ট রয়েছে, সেই ইএমআইগুলো তো কোনো কারণে বন্ধ হচ্ছে না। এবারে ব্যাপারটা হচ্ছে এরকম দীর্ঘদিনের পরিস্থিতি, প্রায় বিগত 2-3 বছরের কথা আমি বলছি, আমার পরিস্থিতি থেকে বেরোবার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য মুভমেন্ট হয়তো গিয়ে দেখা গেল আমাকে আরেকটা লোন নিতে হলো। এবার সেই লোনেরও টাকাটা এর সাথে ইএমআই অ্যাড হয়ে গেল, সেখানের ক্ষেত্রে ইএমআই দেখা যাচ্ছে যত টাকা হচ্ছে, অর্থাৎ সবগুলো মিলিয়ে ইএমআই যত টাকা হচ্ছে, সেখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইনকাম সোর্সের থেকে অনেকটাই বেশি, হয়তো আমার খাওয়া পড়ার টাকাও থাকছে না, এরকম একটা পরিস্থিতি। তখন আমি এই ফার্দার লোনের চক্করে না পড়ে আমি একবার গুগলেতে, কেননা এখন বর্তমানে একটা জিনিস আমি বলতে পারি, যার হয়তো কেউ নেই তার হয়তো গুগল রয়েছে। তার কারণ আমি আপনাদেরকে কেন বলছি কথাটা, আমার ফ্যামিলি মেম্বার কেউ নেই, আমি একা। তখন আমি গুগলেতে যখন সার্চ করি যে এই ডেবিট ট্র্যাপ থেকে আমি কী করে বেরোতে পারি, অর্থাৎ লোনের মধ্যে আমি আর যেতে চাইছি না, আমি ডেবিট ট্র্যাপটা থেকে বেরোতে চাইছি, তখন আমার গুগলেতে প্রথমে জাস্ট ডালে যে নামটা আমি দেখতে পাই সেটা ছিল সিং কনসালটেন্সি। এবং সিং কনসালটেন্সি দেখার পরে আমি সিং কনসালটেন্সির যে নাম্বার ছিল সেই নাম্বারে কল করে, তিনি ওনার ছিলেন ওনাদের পাপু সিং, ওনার সাথে আমার কথাবার্তা হয় এবং উনি আমাকে বলেন যে দাদা আপনি আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একদিন আমাদের অফিস থেকে আসুন। ওনার সাথে এসে আমার পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরই উনি আমার পুরো ব্যাপারটা দেখার পরে আমাকে ব্যাপারটা লিগ্যাল মাধ্যমে যে প্রসিডিওর ওনাদের রয়েছে সেটা ব্যাপারটা উনি বলেন। এবং সবচাইতে বড় ব্যাপার, উনি এতদিন ধরে আমার মধ্যে যে ভয়টা ছিল, ভয়টা আমি পাচ্ছিলাম যে টাকাগুলো না দিতে পারলে, দেখুন আমরা তো সাধারণ মানুষ লিগ্যাল ব্যাপারটা এত সম্বন্ধে জানি না, সেহেতু হয়তো বাড়িতে পুলিশ চলে আসতে পারে, আমার হয়তো জেল হতে পারে, ঠিক আছে, যেহেতু আমার কেউ নেই, ঠিক আছে। সেটা কিন্তু উনি প্রথমেই আমাকে বলেন যে এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা কিন্তু টোটালি সিভিল ম্যাটার, যেটা আমি জানতাম না তখন, ঠিক আছে।
এবং এই প্রসিডিওরটা কীভাবে লিগ্যাল মাধ্যমে সলিউশন করা যেতে পারে তার পুরো গাইডনেসটা উনি আমাকে দেন। এবং সেখান থেকে আমি ওনাদের গাইডনেস পাওয়ার পরে বর্তমানেও এখনও কনসিস্টেন্টলি ওনাদের যেভাবে ওনারা আমাকে গাইড করছেন এবং মেন্টালি সাপোর্ট ওনারা আমাকে করেছেন, আমি ওনাদের কথা মতো চলে আগের থেকে অনেকটাই আমার পরিস্থিতি থেকে অনুকূল পরিস্থিতির থেকে আমি আসতে পেরেছি। এবং পরবর্তী সময়েও যেরকমভাবে ওনারা গাইডনেস আমাকে করছেন ওনাদের কথাগুলো শুনে, ঠিক আছে, কীভাবে এই ডেবিট ট্র্যাপটা থেকে বেরোতে পারি, ঠিক আছে, কেননা এটা তো একটা এমনই ঘটনা যেটা মানুষের মেন্টালি প্রেশার বলতে পারেন, আবার অন্যদিকে বলতে পারেন আপনার যে ওয়ার্ক লাইফ রয়েছে এই ওয়ার্ক লাইফের সাথেও কিন্তু আপনি কোনোভাবেই খাপ খাইয়ে কাজ করতে পারবেন না, কারণ আপনার তো মেন্টালি প্রেশার এতটাই থাকছে যেখানে আপনি হয়তো রাত্রিবেলা এসেও ঠিকমতো ঘুমোতে পারবেন না, আবার কাজের গিয়েও আপনি ঠিকমতো নিজের কাজটাও কমপ্লিট করে উঠতে পারবেন না, ঠিক আছে। এবং যেখানে তো আমি একটা জিনিস আপনাদেরকে বলতেই পারি, সমস্ত মানুষ মানে আপনার আত্মীয় স্বজন বলুন বা পারস্পরিক যারা রয়েছে, যারা শুনবে তারাই আপনাকে হয়তো বলবে যে বাবা ব্যাংকের থেকে টাকা নিয়েছো, তুমি ব্যাংকে টাকা ফেরত দিতে পারবে না, এটা তো এই হয়ে যাবে ওইটা হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি লিগ্যাল ম্যাটার কী ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু তারা আপনাকে কেউ সাজেস্ট করবে না। অর্থাৎ আপনি অলরেডি একটা বিপদের মধ্যে রয়েছেন, আপনাকে কিন্তু লোকে আরও বিপদের ভয়টাই দেখাবে, কিন্তু পথটা থেকে কী করে বেরিয়ে আসতে পারবেন সেটার রাস্তা কিন্তু কেউ আপনাকে ভুলবে না। তাই আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে যদি কেউ এই মুহূর্তে এরকম পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়ে থাকেন, যারা হয়তো ভাবছেন যে আমি টাকা না দিতে পারলে কিছু একটা ঘটিয়ে ফেলবো বা কিছু একটা করে ফেলবো, একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, দেখুন কিছুটা ঘটিয়ে ফেলাটা বড় ব্যাপার না, কিন্তু একটা জিনিস